মেয়েকে ধরে কাঁদতে লাগলো জেসমিন। রেবেকা বেগম সান্ত্বনা দিলেও শুনল না। আপা, আমি নিজ হাতে আজকে আমার মেয়েটাকে মেরেছি, আর সেই কারণে ওর জ্বর এসেছে। এর জন্য আমি দায়ী। আমি ভালো না আপা, আমাকে শাস্তি দেওয়া আল্লাহ। আমার মেয়েটাকে আমি আঘাত করেছি। আশাকে মেরে যে তিনিও কষ্ট পেয়েছেন, তবে আখির উস্কানিতে তিনি রেগে এই কাজটা করেছিলেন। মা সন্তানকে মারবে আর নিজের বুকেই টেনে নেবে। মায়ের ভালোবাসা অন্যতম নিঃস্বার্থ ভালোবাসা শুধু মাই দিতে পারে। দিস না, মেয়েটার কাছেও সুস্থ হয়ে যাবে। তোর তো উচিত হয়নি ওই মেয়ের কথা শুনে আয়শা গায়ে হাত তোলা। আমি ভুল করেছি আপা, বড্ড ভুল হয়ে গেছে আমার। অনেক রাত হয়েছে। আসি গেল আয়শার রুমে। সেখানে আয়শার হাত ধরে ঘুমিয়ে ঢুলছে আয়শার মা। মূলত ডাক্তার দেখে গেলে তিনি নিজে হাতে খেয়ে দিয়ে ওষুধ খাইয়েছেন। তারপর থেকে এখানেই আছেন। মেয়ের কাছ থেকে এক চুলও নড়েনি। আশিক এগিয়ে এসে আস্তে ডেকে উঠল, ছোট মা। জেসমিন বেগম চমকে উঠে সোজা হয়ে বসলেন। কিছু বলবে বাবা? তুমি রুমে যেয়ে ঘুমাও, আমি এখানে আছি। কিন্তু বাবা, তুমি সারাদিন অফিস করে এসে এখন কিভাবে সারা রাত জাগবে? আমি পারবো, তুমি টেনশন নিও না। তুমি গিয়ে রেস্ট করো। আশিকের জোড়াজড়িতে জেসমিন বেগম চলে গেলেন। তবে যাওয়ার আগে বলে গেলেন, যদি দরকার হয় তাহলে যেন ডাক দেয়। আশিক দরজা লাগিয়ে আয়শার পাশে গিয়ে বসলো। আয়শা এখনো গভীর ঘুমে মগ্ন। মুখের উপর থেকে চুল সরিয়ে কানের পিছনে দিতে স্পষ্ট দাগ চোখে এলো। কাঁপা কাঁপা হাতে বুলিয়ে দিল গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে তার পেয়সীকে দেখছে। এ কেবল তার পেয়সী নয়, অন্ধকার রাতের জ্যোৎস্নার আলো। অনেকক্ষণ তাকিয়ে থেকে আশিক উষ্ণতা স্পর্শ করলো ব্যথারত গালে। উষ্ণ ঠোঁটে আয়শার সমস্ত গালে বিচরণ করলো। কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে আয়শার কপালে নিজের কপাল ঠেকিয়ে দিল। ঘুমন্ত আশা জানতে পারল না, গভীরভাবে ভালোবাসে আদর করে দিল তারই স্বপ্নের পুরুষ। আয়শার পাশে বসে নির্ঘুমে কাটিয়েছে। দু চোখে কেবল তার পেয়সীর পানি ছিল। ভোরের আজান কানে পড়তেই ওয়াশরুম থেকে ফিরে এসে উজু করে আসলো। আয়শা জায়নামাজ বেছিয়ে আজকে নামাজটা বাড়িতেই আদায় করে নিল। নামাজ শেষ করে আয়শার কপালে পবিত্রতা ছোঁয়া দিল। কপালে হাত রেখে অনুভব করলো এখন তেমন জ্বর নেই। তখন জেসমিন বেগমও চলে আসলেন। যাও বাবা, তুমি একটু ঘুমিয়ে নাও, নয়তো সারাদিন খারাপ লাগবে। আশিক যাওয়ার আগে পিছনে ঘুরে বলল, ছোট আম্মু। হ্যাঁ? প্লিজ, তুমি ওকে আর কখনো আঘাত করো না। যদি খুব বড় কিছু করে ফেলো আমাকে বলবে, আমি তো শুধরে দেব, আমার জীবন দিয়ে হলেও। তবু ওর শরীরে ফুলের টোকাও দিও না ছোট আম্মু। আয়শার মা নিজে অনুতপ্ত এই কাজের জন্য, তাই তিনি কিছু বলতে পারলেন না। আশিক চলে গেল। সকাল হতে আয়শা একটু একটু করে চোখ খুলে তাকালো। মনে হয় চোখটা কেউ বেঁধে রেখেছে শক্ত কাপড় দিয়ে। সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে। উঠতেও পারছে না। পলক ফেলানোর চোখে তাকাতেই সামনে তার মা এগিয়ে আসলো। কি করবি, ওয়াশরুমে যাবে? আয়শা মাথা নাড়াতে ওর মা এগিয়ে এসে বিছানা থেকে উঠিয়ে ধরে ধরে ওয়াশরুমে দিয়ে বাইরের দরজায় দাঁড়িয়ে আছে। বের হতে আবারও ধরে ধরে নিয়ে খাটে শুয়ে দিলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি খাবি বল, আমি নিয়ে আসছি। আয়শা অবাক নয়নে মায়ের দিকে তাকিয়ে আছে। কালকে কি ভয়ঙ্কর রূপে শাসন করলো, আর আজকে কত শীতল মমতায় যত্ন করছে। মায়ের উপর কি কেউ কখনো রাগ অভিমান করে থাকতে পারে? উত্তর হলো না। মা হলো প্রেম মমতার বিধাতার সেরা উপমা। তার সাথে কারোই তুলনা সম্ভব নয়। পরম আবেশে মাকে জড়িয়ে ধরে তার স্নেহডোরে হারিয়ে গেল। মেয়েকে পরম যত্নে দুহাতে আগলে ধরল। তার মেয়ে যে তার উপর রাগ করে নেয়, এটা বুঝতে পেরেই তিনি শান্তি পেলেন। তার এত কোমল হৃদয়ে মেয়েকে একটা অন্য মেয়ের কথায় মেরে অপরাধ বোধে ভুগছেন। মেয়েকে বসিয়ে নিচে থেকে একটা বাটি নুডলস আর শসা কেটে এনে নিজে হাতে খাইয়ে দিলেন। আয়শার পছন্দের খাবার নুডলস। ওষুধ খেয়ে দিয়েছেন বহু কষ্টে, কারণ এই একটা জিনিস যা আয়শা খেতে চায় না। জোর জবরদস্তি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাহানা করে খাওয়াতে হয়। তার মতে ওষুধ খাওয়ার কথা শুনলে অসুখ সেরে যায়, কেননা এত বিশাল বিশাল ট্যাবলেটের জন্য তার গলায় ছিদ্র ছোট, এটাই তার বক্তব্য। বসে আছে বাড়ির প্রত্যেকে। সকালের খাওয়া শেষ করে ছেলেরা সবাই অফিসে চলে গেছে, আর মহিলারা বসে বসে গল্প করছে। পুরনো একটা অ্যালবাম বের করে আগের ছবি দেখছে।
আয়শা, অহনা, আঁখি দেখতে দেখতে একটা ছবি পেল যেখানে আশিক আয়শাকে কোলে নিয়ে তার দিকে দৃষ্টি রেখেছে। সেই গভীর চাহনি দেখে আয়শা অবাক হয়ে আছে। সম্ভবত এখন গভীরভাবে চেয়ে আছে, যেটা স্বাভাবিক সম্পর্কের বর্ণনা করে না। ছোট 3 বছরের মেয়েকে আশিক কোলে নিয়েছিল। সবাই বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান রেখেছিল সেই দিন। সবার সাথে সবার ছবি তুলেছিল। পেছন থেকে অহনা বলে উঠল, আয়শাপি, তুমি ছোট থাকতে কত কিউট ছিলে। তোমার গাল দুটো ধরে টানতে ইচ্ছে করছে। আর আশিক ভাইয়াকে দেখো, ভাইয়া তো তোমার দিকে তাকিয়ে আছে। আমার কি মনে হয় জানো, ভাইয়া তোমার গাল দুটো টেনে দিতে চাচ্ছে মনে মনে। কি বলছিস তুই জানিস? এখানে আশিক নেই, এটাই তোর কপাল ভালো অহনা। আয়শা সহ সবাই চমকালো স্বপ্না বেগমের কথায়। কি বলছো ছোট আম্মু, আশিক ভাই থাকলে কি করতো? আমিনা বেগম বলে উঠলেন, সে আর বলতে, যখন তুই সদ্য কোলে তোলা শিশু 7 দিনের হাসপাতালে হয়েছিলি, তুই 7 দিন পর বাড়িতে নিয়েছিলাম। হায়, তোকে দেখে আকাশ তখন তোর গাল ধরেছিল কেবল। অহনা জানার জন্য আগ্রহী হয়ে আমিনা বেগমের পাশে গিয়ে বসলো আর বলল, তারপর বলো, কি হয়েছিল ছোট আম্মু? কি আর হবে? আয়শা আকাশ গাল ধরে কেঁদে উঠেছিল। আর আয়শা কান্না দেখে অমনি আশিক উপর থেকে দৌড়ে এসে আকাশকে ধরে গরম চায়ে তার হাতের আঙুল চুবিয়েছিল। এখন আকাশের বুড়ো আঙুল পুড়ে যাওয়ার দাগ আছে। তখন আকাশও ছোট ছিল, তাই বাচ্চা মানুষকে দেখে গাল টেনে ধরেছিল। আমরাও কেউ বুঝতে পারিনি এমনটাই হবে। পরে আশিকের বাবা ওকে টেনে এনে এক থাপ্পড় দিয়েছিল। বিপরীতে আশিক একটা কথাই বলেছিল, শি ইজ মাই ফুল। ওকে কাঁদানোর অধিকার কারো নেই। আজ থেকে ওকে আর টাচ করবে না কেউ। সবাই আশিকের কথা শুনে অবাক হয়ে যায়। আর তেজ দেখে সবাই চোখে সর্ষে ফুল দেখছিল। অনিকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু থামছেই না। অবশেষে জেসমিন এগিয়ে এসে আশিকের হাত ধরে সোফায় বসে ভালো করে বুঝিয়ে দেয়, দেখো বাবা, তুমি তো আমার আব্বু হও, তাই না? আমার কথা শোনো। ছোট্ট বাবু এই জন্য এমনি কাঁদে, কিছু বলতে হয় না, বুঝেছো? আকাশ ব্যথা দেয়নি, ও শুয়েছিল। আশিকের কথা যে ছুঁয়ে দিবে কেন? অনেকে বুঝে রেখেছিলাম। আর সেই দিনই আকাশের অবস্থা দেখে অন্য ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। সে তো আর ছোট ছিল। আকাশের কান্না আর আশিকের রাগারাগি ভাঙা চোরা কি ছিল সেদিন। আশার কানে শুধু বারবার ভেসে আসছে আশিকের বলা, সে আমার ফুল। ভাবতে আশার হৃদয়ে ভালো লাগা বয়ে যাচ্ছে। খুশির ঝলক দেখা যাচ্ছে সমস্ত মুখ জুড়ে। আশা ঠিক যতটা খুশি, তার বিপরীতে ততটাই ভেতর ভেতর জ্বলছে আখি। এই মেয়ে জন্ম থেকেই তাহলে আশিকের সাথে লেগে আছে। সবার সাথে হেসে হেসে কথা বলতেই ভেতর জুড়ে শুধু নীলবিষ বয়ে রয়ে চলছে। শুধু কি তাই, তুই হবার পর তো তোর কোনো হচ্ছিল না। ডাক্তার অনেকভাবে তোকে কাঁদানোর চেষ্টা করেছে, কিন্তু তোর জ্ঞান কিছুতেই ফিরেনি। সবাই তো আশা ছেড়ে দিয়েছিল। তোকে এক বেডে শুয়ে দিয়ে সবাই চলে এসেছিল। সবাই আশা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অন্ধকারের একটা মোমবাতির আলো পেয়েছিলাম যখন দেখলাম আশিক তোকে কোলে করে নিয়ে আমাদের কাছে আসছে আর হেসে হেসে তোর সাথে কথা বলছিল। আশিককে বলেছিল, কি হলো? উত্তরে আজও কিছু বলেনি আশিক। ডাক্তাররা সবাই অবাক হলো। কেউ কেউ তো বলে উঠল, এমন মিরাকেল কিভাবে সম্ভব? বাচ্চাটি তো হার্ট চলাচল করছিল না, তাহলে কিভাবে কি? তবে এতেও কিছু জানি না আর জানতেও চাই না। আমরা তোকে পেয়েছি, এটাই অনেক। আল্লাহর পরে আমি আশিককে ধন্যবাদ জানাই। সেই তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সেই দিনের পরে থেকে আদর আর কোনো কল ধরেনি নূপুরের। নূপুর অনেক চেষ্টা করেও হেরফের হয়নি। বান্ধবীদের বিষয়টা জানালে সবাই ওকে আরও ধুয়ে দিয়েছে। সবাই বলেছিল, আগে বলে দেখ বিষয়টা সত্যি নাকি মিথ্যে, কিন্তু কারোর কথাই শোনেনি নূপুর। আজ নিজেই ঠেলা বুঝুক। শেষে সবার মধ্যে দিল। নূপুর সেই মোতাবেক কাজ করলো। সুন্দর মতো সেজে আদরকে টেক্সট করলো। তারপর বের হলো সে পার্কের উদ্দেশ্যে। আশা ওরাও এসেছে বান্ধবীর লাইনে। জং ধরেছে টা ক্লিয়ার করে দিতে। নীল রঙের একটা জামদামি শাড়ির সাথে ম্যাচিং করে টিপ চুড়ি পরেছে। সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে, নূপুরের হাতে সন্ধ্যা মালতী ফুল। হেসে হেসে কথা বলছে নূপুর। দূর থেকে আদরের চোখেওটাও পড়ে গেল। চোখ দুটো রক্তিম হয়ে গেল। সা সা করে বাতাসের বেগে এসে ছেলেটির হাত ধরল। এই ছেলে, তুমি কে?
আর তোমার সাহস কি করে হয় আমার রাতপুরীকে ফুল দেবার? নূপুর মুচকি মুচকি হাসছে। এতদিনের কোনো যোগাযোগ করেনি, আর আজকে এসে আমার রাতপুরী আদরে রেগে যাওয়ার কারণ হলো নূপুর। মিটিংয়ের সময় সে মেসেজ দিয়েছে। মেসেজটা ছিল এমন যে, আপনি যেখানে প্রপোজ করেছিলেন সেখানে যদি আজকে 20 মিনিট পর না আসেন তো আমি অন্য কারো প্রপোজ অ্যাকসেপ্ট করে নিব। বলে দিলাম, জাস্ট 20 মিনিট, তারপর আমি সারা জীবনের জন্য আপনা থেকে দূরে যাব। চাইলেও আটকাতে পারবেন না। মিটিং চলতে চলতে মেসেজের টুংটাং শব্দে ফোনের স্ক্রিনে তাকাতেই এমন মেসেজ দেখে সাথে সাথে চোয়ার শক্ত হয়ে গেল। মিটিংয়ের মাঝপথে থামিয়ে দিয়ে অফিস থেকে ছুটে চলছে, আর এসে দেখে দুপুরের হাতে ফুল আর হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলছে। তখন গরম হওয়া মেজাজ আরও বিগড়ে গেল। ছেলেটাকে ছেড়ে দিতে এক দৌড়ে পালিয়ে গেল। পেছনে নুপুরের দিকে ঘুরতে নুপুর দাঁত কেলিয়ে হাসছে। নুপুরের হাসি আদরের কাছে আগুনে ঘি ঢালার কাজ করলো। কি বললে তুমি? আমি 20 মিনিটে না আসলে অন্য কারো প্রপোজ অ্যাকসেপ্ট করবে? করবই তো। আপনাকে আমি কত কল মেসেজ দিয়েছি, সব শুধু সিন করে রেখে দেন। রেখে দেওয়ার কারণ ছিল তাই রেখেছি। তোমার সমস্যা? আমিও প্রপোজ অ্যাকসেপ্ট করব, আপনার সমস্যা? রাগী চোখে নুপুরের দিকে তাকাতেই নুপুর মিলিয়ে গেল। কণ্ঠ খাদে রেখেই বলল, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। তুমি তার থেকে বেশি গুণ কষ্ট আমাকে দিয়েছ। আমার অপরাধ না জেনে কথা বন্ধ করে আমাকে তিলে তিলে শেষ করেছ। অপরাধীর চোখে নুপুর তাকালো। আদরের চোখে বিষণ্ণ ছন্ন ছাড়া আদরকে দেখে বড্ড মায়া হলো নুপুরের। সাথে এক আকাশ ভালোবাসা আর শ্রদ্ধাও জন্ম নিল। হাত বাড়িয়ে ফুলগুলো আদরের দিকে ধরল। আদর ক্ষিপ্ত হয়ে উঠল। ও ছেলের দেওয়া ফুল আমার দিকে এগিয়ে দিচ্ছে কেন? ভালো চাও এখনই ফেলে দাও। আমি বেশিক্ষণ কিন্তু নিজেকে সামলাতে পারবো না। কী বলছে এসব? ওই ছেলে দিতে যাবে কেন? ওই ছেলে থেকে আমি টাকা দিয়ে কিনে এনেছি আপনার জন্য। আদর বিস্ময়ে ফেটে পড়ল। আপনার জন্য? কবে যে আপনাকে ভালোবেসে ফেলছি আমার কল্পনাতে নেই। শুধু জানি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। খুব কষ্ট হয়। ভীষণ ভালোবাসি আপনাকে। ডাকাত সাহেব, আপনার বাগান বিলাসে আমার সন্ধ্যা মালতীর কি একটু ঠাঁই হবে? আদর ফুলগুলো হাতে নিয়ে হাঁটু মুড়ে বসল। ঠিক প্রথম দিনের মতোই। এক বুক আশা নিয়ে সেদিনে বলেছিল, তবে আজ ভরসার সাথে বলে উঠল, রাতপুরী তুমি আমার ঘুমের রানী। তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। আমার বাগান বিলাসের সন্ধ্যা মালতীর সাথে বসে তোমার হাতে চা খেতে খেতে প্রেমময় সময় কাটাতে চাই। তোমার নামের প্রথমে মিসেস বসানোর অধিকার চাইছি। দেবে কি আমাকে সেই অধিকার? নূপুর কান্না মিশ্রিত মুখে হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে ফুল তুলে নিল আর অতীব খুশির সাথে বলে উঠল, হ্যাঁ, আমি আপনার নামের নাক ফুল হাতের চুড়ি পরতে চাই, যেখানে আপনি শুধু আমার হয়ে থাকবেন। আপনাকে ছোঁয়ার হালা সম্পর্ক আমার হোক। আদর আজকে সম্পূর্ণ প্রেমিক হয়ে গেল। এগিয়ে এসে কানে কান বলল, তারপরে কি আমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে? আমি কি আজকেই যাব তোমার বাড়িতে কথা বলতে? বাড়িতে গিয়ে কী করবে? তোমাকে ছোঁয়ার বৈধতা চাইতে। নূপুর লজ্জায় রাঙা হয়ে গেল। গালের লাল লাল আভা হয়েছে। নূপুরের লজ্জা মুখ দেখে আদর একটু শোক পেল। কি গো রাতপরি, এমনভাবে লজ্জা পাচ্ছ যেন এখানে বাসর করতে চাইছে? নূপুর রেগে বলল, আপনি এমন কেন? লজ্জা করে না নাকি? যত বাজে কথা। ঠিক আছে, বাজে কথা বলে দিলাম। সিরিয়াস কথায় আসি। আমি কি আজকে যাব তোমার বাড়িতে? নূপুর লজ্জায় মুখ বলল, আমি জানি না। আদর যা বোঝার বুঝে গেল। রাতপুরে এভাবে আর নীলপরি সেজে এসে আমাকে ঘায়েল করার কি খুব দরকার ছিল? আমি কিন্তু শেষ হয়ে গেছি। তোমাকে একটা সুন্দর লাগছে, তুমি কি জানো? পৃথিবীর সেরা সুন্দরী আমার রাতপুরে। লুকিয়ে লুকিয়ে দূর থেকে চমকে আসা আর কথা সব দেখে নিল। হেসে যাচ্ছে, তবে খুশি হয়েছে। অবশেষে তার বান্ধবী তার মনের মানুষকে পেয়েছে। আদর নূপুরকে নিয়ে গেল ঘুরতে। এইদিকে আড়াল থেকে বের হয়ে এসে সবাই কথা বলে একে একে বাসার দিকে রওনা দিল। কথা এগিয়ে চলছে রাস্তা দিকে। সামনে সে একটা বাইক থামতে হকচকে গেল। ভয়ে বুকে হাত দিল। হেলমেট খুলতে বেরিয়ে এলো আকাশের ঘামাত্ম চেহারা। কথা এক নজর তাকিয়ে আবার মাথা নিচু করলো। তারা গভীর চোখ রেখে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলে? ভদ্রমেয়ের মতো কথাও উত্তর দিল, বান্ধবীদের সাথে দেখা করতে।
এখন কোথায় যাচ্ছ? জি বাড়িতে। ওকে উঠে বসো। কোথা চমকে তাকালো। হ্যাঁ, কানে শুনতে পাও না? উঠে বসতে বলেছি। এ কথা কতবার বলতে হবে? আমি একাই যেতে। সম্পূর্ণ কথা শেষ করার আগেই রাগে চোখে তাকালো কথার দিকে। ভয়ে জড়সড় হয়ে উঠে বসলো। পেছনে বসে মুখ বাঁকালো কথা। অধিকার দেখাতে এসেছেন? আমি যদি ছেলে হতাম এক ঘুষিতে বান্দরবান খাগড়াছড়ি পাঠিয়ে দিতাম। সেখানে বান্দরের সাথে গিয়ে নাচানাচি করতো। ওইটা তুমি ভালো পারবে। চাইলে আমি তোমাকে আমার গাড়ি করে দিয়ে আসতে পারি। কথা মুখে হাত দিল। আমি তো মনে মনে বললাম, তাহলে উনি শুনতে পেল কী করে? মনের কথা শুনতে পারে নাকি? মানুষের মনে কথা শুনতে না পেলেও তোমারটা সে ঠিকই পাই। আর যে কেউ পাবে। মনে মনে যে এত জোরে বলে, তোমাকে না দেখলে জানতেই পারতাম না। এটা আমার নতুন অভিজ্ঞতা। কথা চুপ করে গেছে, আর কোনো কথা বলেনি। বাড়ির সামনে এসে নামিয়ে দিয়েছে। কথা ভেতরে যাবে বলে কয়েক পা দিতেই আকাশ থামিয়ে দিল। এই মেয়ে, এদিকে আসো। কথা এগিয়ে আসলো। হ্যাঁ বলুন। তোমার ফোনটা দাও। কেন? এ কথা দুইবার বলতে হয় কেন? কানে সমস্যা থাকলে কালকে রেডি থাকবে। আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। ভবিষ্যতে দুইবার কথা বলতে বলতে আমার জীবন খেজুর গাছের ডালে আটকে যাবে। কথা ফোনটা বের করে সামনে ধরতেই আকাশ চিলের মতো ছো মেরে ফোনটা নিয়ে নিল। ফোনটা অনেক আগে হওয়ার ডিসপ্লেতে অনেক ভাঙা চিহ্ন আছে। যদিও পুরনো ফোন বলে আর ঠিক করেনি। দেখা যাক সব কিছু। কিন্তু হাত দিয়ে স্ক্রল করতে একটু অসুবিধে হয়। টিপাটিপি করে এগিয়ে দিয়ে কথার ফোন হাতে নিতে আকাশ বলল, এটা আমার নাম্বার, সেভ করে রাখো। যদি কখনো প্রয়োজন হয় কল করতে পারো। আর হ্যাঁ, আমি কালকে কল করে যেখানে আসতে বলবো সেখানে আসবে। দ্বিতীয়বার না বলতে হয়। আপনি বললে আমাকে যেতে হবে? আমি তোমার অনুমতি চাইছি। যা বলার বলেছি, এখন বাড়িতে যাও। কালকে যেন ফোন দ্বিতীয়বার দিতে না হয়। বলে কথার কথা শুনেই চলে গেল। কথা বিড়বিড় করে বলতে শুরু করলো, আজব মানুষ, কুকুরের প্রাণী, ভুল করে পৃথিবীতে এসে পড়েছে। কে জানে। আয়শা শুধু রুমের ভিতরে পায়চারি করছে। মনের ভিতর একটাই কথা, কিভাবে জ্ঞান ফিরেছে ছোট্ট আয়শার। আশিক ভাইয়ের থেকে শুনবে বলে মনের ভিতর হাঁসফাঁস করছে। না শোনা অবধি শান্তি পাবে না। সকাল 11টার কাছাকাছি। এক গ্লাস পানি আগেই সবার করে দিল। আশিক ভাইয়ের সামনে গেলে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভেতর থেকে কোনো কথা আসতেই চায় না। নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেল আশিকের ঘরের সামনে। দরজায় টোকা দিতে আশিক আয় বলে উঠল, যেন আগে থেকে যাবে। দরজার বাইরে কি দাঁড়িয়ে আছে। চোখ ঘুরিয়ে আয়শাও দেখে নিল কোথাও কোনো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে নাকি। কিন্তু পেল না। আশিক তো জানে আয়শা ছাড়া তার রুমে কেউ আসবে না। তাও আবার এই সময় আয়শা রুমে প্রবেশ করে সোজা আশিকের কাছে গেল। আশিক খাটে বসে ল্যাপটপে কাজ করছে। আয়শা গিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আশিকের লক্ষ্য শূন্য দৃষ্টিতে একবার পরখ করে নিল। ওড়না আসলে শুধু পেঁচিয়ে যাচ্ছে হাতের আঙুলে, তবু কিছু বলছে না। আশিক অবশেষে বলে উঠল, কী সমস্যা? যা বলতে এসেছিস সেটা বল। এভাবে বেচারা আঙ্গুলের উপর অত্যাচার করছিস কেন? আশার সাথে সাথে হাত ছেড়ে দিল। কণ্ঠ খালি নামিয়ে বলল, আমি আপনার থেকে একটা কথা জানতে চাই। কি জানতে চাস? শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে সরু চোখ বলতে শুরু করলো, আমি জানি হয়েছিলাম, আমার তো জ্ঞান ছিল না। সবাই নাকি ভেবেছে আমি মরে যাব। তাহলে আপনি কি করেছিলেন যে আমি বেঁচে গেলাম? আশিকের হাত ল্যাপটপে কাজ করতো অবস্থায় থেমে গেল। চোখ মেলে আশার দিকে তাকাতেই আশা উত্তরের আশায় চেয়ে আছে। ল্যাপটপটা পায়ের উপর থেকে বন্ধ করে খাটের উপর রেখে নেমে গেল। আয়শার দিকে এগিয়ে যেতেই আশা ঘাবড়ে গেল। কে বলেছে তোকে এসব কথা? আমি শুনিস, আপনি বলুন না। বাড়িতে বসে বসে এসব কাহিনী শুনিস? পড়ালেখা কি তোমার নানাই করবে? সামনে এক্সাম, সেটা মাথায় আছে? আয়শার মুখটা ভার হয়ে গেল, চোখে টলটল করছে পানি। আস্তে করে বলো, আপনি তো বলেছিলেন কোনো প্রশ্ন থাকলে আমার কাছে এসে করবি, আমি উত্তর দেব। হাসি খেলে আয়শার মুখের উপর পড়ল, জানতে চাস সেদিন আমি কি করেছিলাম? আয়শার চোখ জল করে উঠল খুশিতে। সবাইকে যেটা বলেনি সেটা আয়শাকে বলবে, এটাই তো অনেক। খুশিতে আত্মহারা হয়ে বলো, হ্যাঁ
শুধু কি জানতে চাস না দেখতেও চাস? বেচার আশা জানার আগ্রহ এতই ছিল যে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে ওঠে। আশিক এগিয়ে যেতে আশা পিছিয়ে গেল। আশিক পাশ কাটিয়ে মুচকে এসে দরজার কাছে আসলো। আশা তাকিয়ে আছে দরজার কাছে, কেন গেল বুঝতে পারছে না। অমনি ঠাস করে লাগিয়ে দিল দরজা। আশা সেদিকে তাকিয়ে ভয় পেল। কাঁপতে কাঁপতে বলল, দরজা লাগিয়ে দিলেন কেন? তুই কি চাস আমি তোকে যা বলি সবাই সেটা শুনুক, দেখুক? মাথা নাড়ালো আয়েশা। আশিক কাছে এসে আয়েশার হাত ধরলো, কণ্ঠ খাদে নামিয়ে আবারও বলল, তুই সত্যি দেখতে চাস তো? পরে এর জন্য আমাকে দোষ করবি না তো? আয়েশা ঝটপট উত্তর দিল, না, আমি জানতে চাই। অষ্টদশী আয়েশা বুঝতেই পারছে না কি হতে চলছে বা আশিক কি দেখাতে চাইছে, যা সে এতদিনও কাউকে বলেনি। আয়েশা দাঁড়িয়ে আছে, চোখে জানার আগ্রহ। সামনে দাঁড়িয়ে থাকা আশিক আরেকটু নিকটে দাঁড়ালো আয়েশার। আয়েশার মুখের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আশিক। আয়েশার বুকে হৃদস্পন্দন বেড়েই চলছে। ভালোবাসা মানুষের নৈকট্য বাক্সতে হারিয়ে ফেলছে, শুধু বুকের ভেতর কেউ সমান তালে তবলা বাজিয়ে যাচ্ছে। কানে কিছু শুনতে পাচ্ছে না, অপলক তাকিয়ে আছে আশিকের দিকে। সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে, অনুভূতি জেঁকে বসেছে অন্তরে।